প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়ার তৃতীয় তথা আজকের এই শেষ ক্লাসে তোমাদের স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব বৃক্ক তথা কিডনির কাজ, অসমোরেগুলেশন, বৃক্ক পাথর বা বৃক্ক বিকল, ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপনের মতো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আশা করছি তোমরা সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। শুরুতেই আজকে আমরা যে টপিকটি নিয়ে পড়ব সেটি হচ্ছে বৃক্কের কাজ বা কিডনির কাজ। বৃক্কের অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য প্রথম কাজটি হচ্ছে বৃক্ক তার দেহ থেকে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো আছে এগুলো তার দেহ থেকে অপসারণ করে। আমি আবারও বলছি, বৃক্কের প্রধান বা প্রথম কাজ হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো সে কি করে, তার দেহ থেকে মূত্রের মাধ্যমে অপসারণ করে। অর্থাৎ বৃক্ক, এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে বৃক্ক, এই বৃক্কের ভিতরে রক্ত ছাকার পরে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য, যেগুলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং কিছু অজৈব লবণ হতে পারে, এই জিনিসগুলোকে সেকে সে ইউরেটরের মধ্য দিয়ে একদম মূত্রথলিতে গিয়ে জমা করার পর সেটা মূত্রনালী দিয়ে অপসারণ করে। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? বৃক্ক দেহের ভেতরে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে অপসারণ করে। 2 নম্বর কাজ হচ্ছে বৃক্ক দেহের ভিতরে পানি সমতা রক্ষা করে। অর্থাৎ আমাদের দেহের এক্সট্রা যে পানিগুলো আছে এগুলোকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়া এবং শর্টেজ পানিগুলোকে পুনর্শোষণের মাধ্যমে দেহতে ধরে রাখার যে কাজটা, এটা করে কিন্তু বৃক্ক। সুতরাং বৃক্কের 2 নম্বর কাজ হচ্ছে বৃক্ক দেহের পানির ভারসাম্য বজায় রাখে। আমি আবারও বলছি, 2 নম্বর কাজ হচ্ছে বৃক্ক দেহের পানির ভারসাম্য বা পানির সমতা বজায় রাখে। 3 নম্বর কাজ হচ্ছে বৃক্ক দেহের ভিতরে রক্তের আয়তন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বৃক্ক যখন আমাদের দেহ থেকে অতিরিক্ত পানি অপসারণ করে, ঠিক তখনই আমাদের দেহে রক্তের আয়তন কমে যায়। আর রক্তের আয়তন কমে যাওয়ার ফলে আমাদের দেহে রক্তের চাপ নিয়ন্ত্রিত থাকে। অর্থাৎ 3 নম্বর কাজ হলো বৃক্ক দেহের রক্তের আয়তন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। 4 নম্বর কাজ হচ্ছে বৃক্ক অম্ল এবং ক্ষারের সমতা বজায় রাখে। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এ পর্যায়ে পড়ব অসমোরেগুলেশন কি। অসমোরেগুলেশন হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ক দেহের ভিতরে পানির ভারসাম্য বা সমতা বজায় রাখে। তোমরা ইতিমধ্যেই দেখেছ, আমি বৃক্কর কাজের 2 নম্বর পয়েন্টে তোমাদেরকে পড়িয়েছি যে বৃক্ক দেহের পানির সমতা বা ভারসাম্য বজায় রাখে। ঠিক ওই কথাটা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয়, এই প্রক্রিয়াকে বলা হয় অসমোরেগুলেশন। আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় দেহের ভিতরে অতিরিক্ত পানি বৃক্ক অপসারণ করে, ঠিক তেমনইভাবে দেহের ভিতরে পানির স্বল্পতা দেখা দিলে বৃক্কের নেফ্রনগুলো পুনর্শোষণের মাধ্যমে পানিগুলোকে ধরে রাখে। এই যে অতিরিক্ত পানি বা এক্সট্রা পানিগুলো দেহ থেকে অপসারণ এবং শর্টেজ যে পানিগুলো আছে এগুলোকে ধরে রাখার যে প্রক্রিয়া বা ধরে রাখার মাঝে শরীরের ভিতরে যে পানির ভারসাম্যতা বজায় থাকে, এটি হচ্ছে অসমোরেগুলেশন। সহজভাবে যদি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, অসমোরেগুলেশনটা 2টি পর্যায়ে সম্পূর্ণ হয়। একটি হচ্ছে দেহের অতিরিক্ত পানি অপসারণের মাধ্যমে, আরেকটি হচ্ছে দেহে পানি স্বল্পতা অর্থাৎ পানির পরিমাণ কমে গেলে দেহেতে পানি ধরে রাখার যে প্রক্রিয়া, এই 2টি প্রক্রিয়ার মাধ্যমে দেহের যে পানির ভারসাম্য বজায় থাকবে, এটি হচ্ছে অসমোরেগুলেশন। এই পর্যায়ে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে বৃক্কের পাথর বা বৃক্ক বিকল। সাধারণত প্রতিদিন
পরিমাণ মতো পানি পান না করার ফলে বৃক্কে পাথর হয়। এছাড়াও শরীরের বিভিন্ন রকমের রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস, বৃক্কের ইনফ্লামেশন বা বৃক্কের ইনফেকশনের কারণে বৃক্ক পাথর হয়। আর বৃক্ক পাথর হওয়ার কারণে প্রধানত যে সমস্যাটি আমাদের শরীরে দেখা যায় সেটি হলো সাধারণত বৃক্কে পাথর হলে ইউরেটর বা বিভিন্ন নালীর মাঝে প্রতিবন্ধকতা বা স্টোনগুলোর কারণে মূত্র দেহ থেকে অপসারিত হতে পারে না, অর্থাৎ মূত্র দেহ থেকে নির্গত হতে পারে না, যার কারণে মূত্রগুলো দেহের ভিতরে জমা থাকে। একটা পর্যায়ে দেখা যায় জমা থাকতে থাকতে এগুলো দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, অর্থাৎ পানির যে অংশটুকু ছড়িয়ে পড়ে, যার কারণে আমাদের শরীর ফুলে যায়। সো আমরা এখান থেকে যে বিষয়টি বুঝলাম যে বৃক্কে পাথর হলে সাধারণত শরীর ফুলে যায়। এছাড়া আরও অনেকগুলো লক্ষণ রয়েছে বৃক্ক পাথর হওয়ার, যেগুলো তোমরা মূল বইয়ের টপিক বাই টপিক যদি তোমরা একটু পড়ে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। এবার আসো বৃক্ক পাথর হলে প্রতিকার করার উপায় কি। আমাদেরকে প্রতিদিন নিয়মিতভাবে পরিমাণ মতো পানি পান করতে হবে, সুষম খাবার খেতে হবে, অতিরিক্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবারগুলোকে পরিহার করতে হবে। এছাড়া বংশগতীয় কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই রোগগুলোকে যতটুকু পারা যায় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। আর বিশেষ করে স্পেশালি বলা যায় যে ব্যথানাশক যে ঔষধগুলো আছে এগুলোকে আমাদেরকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। এবার আমরা পড়ব বৃক্ক বিকল। প্রশ্নে ক মার্কে আসতেই পারে বৃক্ক বিকল কি। আমরা এভাবে লিখব, কোনো কারণে বৃক্কর কার্যক্ষমতা নষ্ট হয়ে গেলে বা অকেজো হয়ে গেলে যে অবস্থার সৃষ্টি হয় সেটি হচ্ছে বৃক্ক বিকল। এবার আমরা পড়ব ডায়ালাইসিস কি। পরীক্ষায় ক মার্কের প্রশ্নে আসতে পারে ডায়ালাইসিস কি। বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম উপায়ে রক্ত পরিশোধন করার প্রক্রিয়াকে বলা হয় ডায়ালাইসিস। অর্থাৎ আমরা নর্মালি জানি যে সাধারণত রক্তের ভিতরে দূষিত পদার্থগুলোকে আলাদা করে রক্তকে বিশুদ্ধ করা বা ছেঁকে বিশুদ্ধ করার প্রক্রিয়াটাই হচ্ছে কার কাজ? বৃক্কের কাজ। আর এই বৃক্ক যখন বিকল হয় বা নষ্ট হয়ে যায় তখন এই বৃক্কের মতো করে বৈজ্ঞানিক উপায়ে একটা যন্ত্র যখন বৃক্কের মতো করে রক্তকে ছেঁকে পরিশোধন করে, এই প্রক্রিয়াটিকেই বলা হয় ডায়ালাইসিস। আমি আবারও বলছি, বৃক্ক সম্পূর্ণ যখন অকেজো অথবা বিকল হবে ঠিক তখনই কৃত্রিম উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা মেশিনের মাধ্যমে, যেটাকে বলা হয় ডায়ালাইসিস মেশিন, এই মেশিনের মাধ্যমে রক্ত ছাঁকার কাজটা করা হয়। আর এই ছাঁকন পদ্ধতিকেই বলা হয় হচ্ছে ডায়ালাইসিস পদ্ধতি। এবার আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপন কি এটা আগে বোঝা তোমাদের জন্য জরুরি। কোনো মানুষের শরীরে যখন বৃক্ক বা কিডনি নষ্ট হয়ে যায় ঠিক তখন কোনো অন্য ব্যক্তির দেহ থেকে কিডনি সংযোজন বা প্রতিস্থাপন করার পদ্ধতিকে বলা হয় বৃক্ক প্রতিস্থাপন। তার আগে তোমাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করা যাক, সেটি হলো আমরা একটু আগেই পড়লাম ডায়ালাইসিস পদ্ধতি। ডায়ালাইসিস পদ্ধতির মাধ্যমেও বৃক্কের অবর্তমানে রক্ত পরিশোধন করা যায়, ঠিক আছে, তবে এই কাজটা খুবই সময় সাপেক্ষ এবং খুবই ব্যয়বহুল, যার কারণে কার্যকর পদ্ধতি হিসাবে আমরা ডায়ালাইসিসের পরিবর্তে আমরা বৃক্ক প্রতিস্থাপন করতে পারি। এটা কিভাবে হয়? সাধারণত কোনো মানুষ মারা গেলে তার দেহ থেকে বৃক্ককে সংগ্রহ করে কোনো এক অসুস্থ ব্যক্তির দেহে বৃক্ক কী করা যায়? প্রতিস্থাপন, মানে নতুন করে স্থাপন করা যায়। এছাড়াও কোনো সুস্থ মানুষ বা বেঁচে থাকা মানুষও কিন্তু চাইলে তার দেহ থেকে যে কোনো একটা কিডনি অন্যকে দান করে দিতেই পারে। এখন অনেকেই বলতে পারো যে স্যার আসলে মৃত মানুষের দেহ থেকে কিভাবে বৃক্ক সংগ্রহ করা সম্ভব? তো এই বিষয়টার উত্তরটা হচ্ছে, একজন মানুষ যখন মারা যায় ঠিক তখন বা সেই সময় থেকে প্রায় 72 ঘন্টা, যেটা কিনা 3 দিনের সমান, এই 3 দিনের মধ্যে তার বৃক্কটা সতেজ থাকে, অর্থাৎ একেবারেই সম্পূর্ণ
বিকল বা অকেজো হয়ে যায় না, এই সময়ের মধ্যে যদি আমরা মৃত মানুষের দেহ থেকে বৃক্ষকে সংগ্রহ করে আমরা ডোনার হিসাবে কাউকে দান করতে পারি, তাহলে অসুস্থ ব্যক্তির দেহে এটাকে প্রতিস্থাপন করাটাই হচ্ছে কি বৃক্ষ প্রতিস্থাপন। আশা করছি বৃক্ষ প্রতিস্থাপনের বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তবে বৃক্ষ প্রতিস্থাপনের ক্ষেত্রে কিছু বিষয়ের প্রতি আমাদের সতর্ক হতে হবে। সেটি হচ্ছে, আমি ধরো দাতা, আমার রক্তের গ্রুপ এবং আমি যাকে কিডনি দান করব তার রক্তের গ্রুপ যদি সেম না হয়, সেক্ষেত্রে আসলে বৃক্ষ প্রতিস্থাপন করা যায় না বা বৃক্ষ সংযোজন করা যায় না। অর্থাৎ দাতা এবং গ্রহীতা উভয়ের দেহের ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপটা এক হতে হবে। এটা হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপনের অন্যতম একটা সতর্কতা বা শর্ত বলতে পারো তোমরা। এছাড়া আরও কিছু শর্ত আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য আরও একটি শর্ত হচ্ছে বৃক্ষের চারপাশে, এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে বৃক্ষ, তো বৃক্ষের চারপাশে কিছু আসলে টিস্যু থাকে। এই যে চারপাশে কিছু টিস্যু থাকে, এই টিস্যুগুলোও আসলে যদি দাতা এবং গ্রহীতা উভয়ের দেহে টিস্যুগুলো একরকম না হয়, সেক্ষেত্রেও আসলে বৃক্ষ প্রতিস্থাপন করা প্রায় অসম্ভব হয়ে যায়। অর্থাৎ প্রথমত বিষয় হচ্ছে, দাতা এবং গ্রহীতা দেহের রক্তের গ্রুপটা একই রকম হতে হবে বা সেম হতে হবে, এবং বৃক্কের চারপাশে বা বৃক্কের চারদিকে যে টিস্যুগুলো থাকে, এই টিস্যুগুলো আসলে ম্যাচিং করতে হবে। অন্যথায় কোনোভাবেই আসলে কিডনি বা বৃক্ক প্রতিস্থাপন বা সংযোজন করা সম্ভব নয়। এতক্ষণ ক্লাস করার পর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এই অধ্যায়ের অতীব মূল্যবান কিছু টপিকের ওপর আজকের ক্লাসটি ছিল। তো আশা করছি যারা আমার আজকের তৃতীয় পর্ব তথা অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়ার সর্বশেষ ক্লাসটি করলা, আমি আশাবাদী যে তোমরা এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল অথবা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। কারণ আমি আশা রাখি যে গত পর্বের 2টি ক্লাস এবং আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়ার যতগুলো মূল্যবান টপিক ছিল, আমি সবগুলো ইনশাআল্লাহ তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। তো আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমাদের মতামত জানাবে। কোন চ্যাপ্টারের ওপর তোমরা ক্লাস চাচ্ছ সেটিও আমাকে জানাবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের মতামতকে প্রাধান্য দিতে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।